আজকে টপিক হচ্ছে ভ্যাকুওল বা কোষগহ্বর। তো কোষগহ্বর বা ভ্যাকুওল জানার আগে প্রথমে জীব জগতের একটা ছোট্ট ঘটনা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে যে উন্নত শ্রেণীর জীব আর নিম্ন শ্রেণীর জীব, প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক, উদ্ভিদ এবং প্রাণী কোষ, এদের প্রত্যেকের মধ্যেই কি ভ্যাকুওল থাকে? হিসাব মতন প্রত্যেকের মধ্যে ভ্যাকুওল থাকে না। মানে কি? মানে যদি আমরা দেখি যে আমরা যেমন উন্নত শ্রেণীর যারা প্রাণী, যেমন ধরনের ইউক্যারিওটিক প্রাণী, যারা উদ্ভিদ বলছি না, প্রাণী, তাদের ক্ষেত্রে ভ্যাকুওল দেখতে পাওয়া যায় না। ভ্যাকুওল এই নামটা আমরা পাই কোষীয় অঙ্গাণুর একটা উপ অঙ্গাণু হিসাবে। যেমন গলগি বস্তু পড়তে গিয়ে, এন্ডোজেন রেটিকুলাম পড়তে গিয়ে আমরা ভ্যাকুওল পেয়েছি, ভেসিকেল পেয়েছি, এদের একটা মাপ পেয়েছি। এদের মধ্যে বিভিন্ন ধরনের ইন্ডিভিজুয়াল এনজাইম আগে থেকেই ভর্তি অবস্থায় থাকে। আবার একইভাবে উদ্ভিদের কোষের মধ্যেও কিন্তু গলগি বডিস রয়েছে, এর মধ্যেও কিন্তু সেই উপ অঙ্গাণু হিসাবে রয়েছে হচ্ছে ভ্যাকুওল, ভেসিকেল, যার মধ্যে কিন্তু এনজাইমগুলো অবস্থান করছে। কিন্তু যখন চলে আসি প্রাণীর মধ্যে, তখন কোনো কোষীয় অঙ্গাণু হিসাবে আলাদা করে আমরা ভ্যাকুওলের নাম পাই না। পিছনে কারণ আছে, অবশ্যই আছে, কারণ আমি বলছি একটু পরে। আর প্রাণীর বাদে উদ্ভিদের মধ্যে, উন্নত শ্রেণীর উদ্ভিদ যখনই দেখতে পাবো আমরা, তার মধ্যে কিন্তু ভ্যাকুওল একটা খুব গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু হিসাবে থাকে। এবার বলি কারণ কি। কারণ হলো রেচন পদার্থ জমিয়ে রাখা। প্রাণী নিজের রেচন পদার্থকে জমিয়ে রাখতে পারে না, উন্নত শ্রেণীর প্রাণী। নিম্ন শ্রেণীর প্রাণীও পারে না, তারাও ত্যাগ করে দেয়। কেন? প্রাণী মাত্রই তার মধ্যে থাকা যে রেচিত পদার্থ বা রেচন পদার্থ, তারা প্রত্যেকেই টক্সিফাইক এলিমেন্ট দিয়ে তৈরি, যেটাকে ডিটক্সিফাই করাটা খুব প্রয়োজন। মানে শরীর থেকে বের করে দিতে হবে সেই উপাদানটা। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে যে রেচন পদার্থ রয়েছে, সেই রেচন পদার্থের মধ্যে টক্সিফাইক এলিমেন্টের মাত্রা অত্যন্তই কম বা নাই বললেই চলে। এই কারণের জন্য সময়ে সময় তাকে বের করার প্রয়োজন নাই। বছরের কোনো নির্দিষ্ট সময় সে যদি পত্রমোচন, বাকলমোচন বা ফলমোচনের মাধ্যমে নিজের এই রেচন পদার্থকে ত্যাগ করে দেয়, তা হতে গেলেই তার রেচিত পদার্থ শরীর থেকে বেরিয়ে গেল। প্রাণীর রেচন পদার্থকে আমরা কিন্তু কোনো সময় কোনো কাজে লাগাতে পারি না। আমরা কিন্তু এটা বলতে পারবো না যে মানুষের মূত্রকে কোনো ভালো কাজে লাগানো যেতে পারে, বা কুকুর, বিড়াল, ছাগলের মূত্রকে কোনো ভালো কাজে লাগানো যেতে পারে। হ্যাঁ, গোমূত্র একটা আলাদা উপাদান, তার মধ্যে ভেষজ কিছু উপাদান রয়েছে, কারণ তারা যেহেতু একদম সরাসরি ধরনের খুব ভালো খাবার খায়, সেটা আলাদা ব্যাপার। আমি গোমূত্রের কথায় আসছি না। কিন্তু প্রাণী, মানুষের মূত্র যদি বলি, তাহলে সেটা কি কোনো ভালো কাজে লাগানো যাবে? যে হ্যাঁ, মানুষের মূত্র দিয়ে চোখ ধুতে গেলে চোখ খুব ভালো থাকবে, এখন তো নিশ্চয়ই হবে না। তো ব্যাপার হচ্ছে যে প্রাণীর রেচন পদার্থ টক্সিফাই, কিন্তু উদ্ভিদ রেচন পদার্থকে আমরা প্রতি মুহূর্তে ব্যবহার করি। ফলমোচন, যে ফলগুলো আমরা খাই, লেবু, তেঁতুল, এই ফলগুলোর মধ্যে রেচন পদার্থ থাকে। পাতা আমরা খাচ্ছি, পাতা খাচ্ছি, হ্যাঁ খাচ্ছি, তেজপাতা খাচ্ছিস না? পালং শাক, লেটুস শাক, নিম পাতা, রেচিত পদার্থ। ঠিক আছে? ডাল, ডালকে অনেক সময় খাই আমরা। ঠিক আছে? সজনে ডাঁটা ফল, একদম ভুল ধারণা। ঠিক আছে? যেমন ধরনের যে আমরা লাউয়ের ডগা, লাউ গাছের ডগা বা লাউয়ের ডাল খাই। ঠিক আছে? হ্যাঁ, লাউয়ের ডগা কোনোদিনও খাসনি, আলাদা ব্যাপার। ঠিক আছে? লাল শাক যেটা হয়, তার যে ডগা, ওটাও খাওয়া যায়। ঠিক আছে? পাতা কোথায় খাই? ডাইরেক্ট বিভিন্ন ধরনের যে আমরা শাকগুলো খাচ্ছি, শাক পাতা। ঠিক আছে? একইভাবে আমরা ধরনের পাতা হিসাবে খাচ্ছি বাঁধাকপি। ঠিক আছে? না, শুকিয়ে যাওয়া পাতা না, পাতার যে মোটা, পাতার যে বৃন্ত দেখবি মোটা মোটা হয়, বৃন্ত পাট থেকে খুলে যায়। বৃন্তের মধ্যে এবং পাতার মধ্যে পত্রমোচনের মাধ্যমে অনেক উদ্ভিদ রয়েছে যারা রেচন পদার্থ ত্যাগ করে থাকে। সব থেকে বেশি দেখতে পাওয়া যায় পেয়ারা পাতা, দেখবি ঝরে পড়ে যায়, রেচন পদার্থ পুরোপুরি ত্যাগ করে। তাছাড়া রেচন পদার্থ বাকল মোচন হবে। ঠিক আছে? পেয়ারা গাছ বাকল মোচনও করে। তাহলে বাকল মোচন, ফল মোচন, এগুলোর মাধ্যমে, বা বাকল বললাম, বাকল মানে হচ্ছে ছাল, ছাল খাই, এরকম ছালও কিন্তু আমরা খাই। যেমন দারচিনি খাই আমরা। ঠিক আছে? শিংকোনা গাছের ছাল, ঠিক আছে, এগুলো খাই আমরা, অনেক ক্ষেত্রে খেয়ে থাকি। মূল খেয়ে থাকি উদ্ভিদের, সর্পগন্ধা গাছের মূল খাই, গাজর খাই। ঠিক আছে? এগুলো তো মূলের মধ্যে পড়লো, এগুলো খাচ্ছি আমরা। তা হতে গেলে কিন্তু আমরা দেখছি উদ্ভিদের যত রেচিত পদার্থ রয়েছে, সেই পদার্থগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে
মানে মানুষের ক্ষেত্রে এবং অন্যান্য প্রাণীর ক্ষেত্রে ভেষজ এবং খাদ্য সঞ্চয়কারী উপাদান হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে উদ্ভিদ এই রেচন পদার্থগুলোকে এই বছরের পর বছর বা মাসের পর মাস কোথায় সঞ্চয় করে রাখছে, যার মধ্যে রাখছে সেই কোষীয় অঙ্গাণুটার নাম হলো এই কোষগহ্বর বা ভ্যাকুয়াল। প্রাথমিক অবস্থাতে এই কোষগহ্বর বা ভ্যাকুয়াল যদি আমরা দেখি তাহলে এটা ধরনের উদ্ভিদের কোষ প্রাচীর, কোষ প্রাচীরের একদম এটা বাইরের অংশটা আঁকলাম আমি, আর ভিতরের এই পার্টটা হচ্ছে কোষ পর্দা। কোষ প্রাচীরের একদম বাইরের পার্ট এটা, ভিতরে একটা পাতলা দিয়ে কোষ পর্দার লেয়ার রয়েছে, ঠিক আছে, হয়ে যাচ্ছে। এর মধ্যে নিউক্লিয়াস গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণুর মধ্যে কোষীয় অঙ্গাণু আঁকছি, আর অন্যান্য কোনো কিছু না এঁকে আমি ডাইরেক্ট এখানে আঁকছি হচ্ছে ভ্যাকুয়াল। ভ্যাকুয়াল, এখানে একটা ভ্যাকুয়াল, এখানে আরেকটা ভ্যাকুয়াল, এখানে আরেকটা ভ্যাকুয়াল। এটা পরের ব্যাপার, জয়েন্টটা পরের ব্যাপার। এই যে ছোট 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 অনেকগুলো ভ্যাকুয়াল রয়েছে এখানে। কেন? কোষ তখন একদম ইয়াং, সদ্য উৎপন্ন হওয়া কোষ, এর মধ্যে ভ্যাকুয়ালের সংখ্যা বেশি, ভ্যাকুয়ালগুলো আকারে ছোট ছোট। এই কারণের জন্য এইখানকার যে সাইটোপ্লাজমগুলো রয়েছে সেইগুলো ভ্যাকুয়ালের চারিপাশে যে কোনো দিকে ঘুরতে পারে, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে রোটেশন, ঠিক আছে। যখন ছোট ছোট জায়গায় ঘুরবে তখন তার নাম হচ্ছে রোটেশন, ঠিক আছে। আমি আসবো, কেন বলছি, কি কারণে বলছি, সম্পূর্ণ আসবো, ঠিক আছে। এটাকে বলছি রোটেশন, রোটেট করছে, ছোট ছোট জায়গাতে ঘুরছে, রোটেশন। কথাটা বুঝে গেছে? এবার এই ভ্যাকুয়াল ধীরে ধীরে একে অপরের সঙ্গে জুড়তে শুরু করে, বুঝছেন? কারণ কোষ ম্যাচুরিটি পায়, কোষ আকারে বড় হতে থাকে। কোষ যদি আকারে বড় হতে থাকে তখন কোষের মধ্যে জমে থাকা যে উপাদানগুলো তার মাত্রাও ক্রমাগত বৃদ্ধি পাবে, অর্থাৎ কোষের আভ্যন্তরীণ উপাদানের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই কারণের জন্য রাবার নিউক্লিয়াস দেখলাম, ভ্যাকুয়ালগুলো একে অপরের সঙ্গে জুড়তে থাকে। আমি বলছি না সম্পূর্ণটা জুড়ে যাচ্ছে, চারটা ভ্যাকুয়ালে গেছিলাম, দুটো করলাম, এদের মধ্যে একটু কি রোটেশন, রোটেশন দেখতে পাবো, ঠিক আছে। এরপরে কোষটা ক্রমাগত আরো বড় হতে থাকবে, আরো বড় হচ্ছে কোষটা, আরো যদি বড় হয় কোষটা, যদি আকারে অনেকটা বড় হয়ে যায় কোষটা, তখন এই অবস্থায় কোষের একদম যে বাইরের যে অংশটা রয়েছে সেটা কিন্তু ক্রমাগত ধাক্কা মারার জন্য পার্শ্ববর্তী কোষের মধ্যে গ্যাপ দেখতে পাবো, কোষান্তর রন্ধ্র দেখতে পাবো, যেটা আমরা বলতে পারি ভাজক কলা থেকে ক্রমাগত যখন এই কলা ধরনের স্থায়ী কলা থেকে পরিণত হচ্ছে, সেই অবস্থাতে ভাজক কলাতে কোষের মধ্যে কোনো গহ্বর দেখতে পাওয়া যায় না, এটা আমরা পড়েছিলাম, কোষ গহ্বর থাকে না। স্থায়ী কলা আমাদের প্যারেনকাইমাতে কোষ গহ্বর দেখতে পাওয়া শুরু হয়, ঠিক আছে। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্টেরেনকাইমা এরকম অবস্থা যাচ্ছে যখন কোষ, প্যারেনকাইমারই পরবর্তী রূপ এরেনকাইমা, আইডিওপ্লাস্ট, অনেক ভাগ আছে, এটা আমরা পড়বো হচ্ছে ইউনিট 2 যখন পড়বো তখন, ঠিক আছে। তো এই কোষের যে কোষ গহ্বরগুলো রয়েছে সেই কোষ গহ্বরগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে একটা বড় কোষ গহ্বর তৈরি করে, এবং এই বড় কোষ গহ্বরের চারিপাশে তখন একই দিকে, যে কোনো একদিকে হয়, এদিকে না উল্টো দিকে, যে কোনো একদিকে, তখন এখানে হয় হচ্ছে সাইটোপ্লাজমের ঘূর্ণন, একে বলা হয় থেকে সার্কুলেশন। এবার কথাটা হলো রোটেশন আর সার্কুলেশন দুটো আলাদা টার্ম কেন? যখন একটা নির্দিষ্ট পথে একই দিকে ক্রমাগত কোনো তরল পরিবাহিত হবে তখন তার নাম হচ্ছে সার্কুলেশন, রোটেশন না। আমরা যখন আমাদের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত পরিবহন বলি তখন কি বলে দেখি? ব্লাড সার্কুলেশন। ব্লাড সার্কুলেশন বলি কি ব্লাড রোটেশন কেন বলি না? কেননা লাং থেকে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে সেটা যাবে হচ্ছে লিভার, লিভার থেকে কিডনি, কিডনি থেকে আবার চলে আসবে সেটা হচ্ছে লিভারে, লিভার থেকে যাবে হার্ট, হার্ট থেকে আবার যাবে লাঙে। এই যে একটা নির্দিষ্ট পথ বরাবর যাওয়া আসা করছে শিরাধমনির মাধ্যমে, তখন তার নাম হয়ে যাচ্ছে সার্কুলেশন। আর যখন ইতপ্রতভাবে যে কোনোভাবে যেমন তেমন করে কোনো কিছু ঘুরবে, যেমন এইখানে হচ্ছে
তখন তার নাম হবে রোটেশন। তাহলে রোটেশন আর সার্কুলেশন এই দুটো জিনিস সম্পূর্ণ আলাদা, এই দুটো জিনিস বুঝতে পারলি? এবার সাইটোপ্লাজমের এই যে ঘূর্ণন কোষ গহ্বরের চারিপাশে, এই কোষ গহ্বরের চারিপাশে ঘূর্ণনকে বলা হয় থাকে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট টার্ম। প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে? প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলতে বোঝায় যখন একটি কোষ গহ্বরের ঠিক আছে চারিপাশে সাইটোপ্লাজম ঘুরে বেড়ায়, এই ঘূর্ণায়মান সাইটোপ্লাজমকে সেই অবস্থায় বলা হয় প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। অনেক ক্ষেত্রে অনেকে বলে দেয় কোষ গহ্বরেরই অপর নাম প্রাইমর্ডিয়াল ইউট্রিকল, মোটেও নয়। কোষ গহ্বরের কিন্তু পরবর্তী নাম অপর নাম প্রাইমর্ডিয়াল ইউট্রিকল নয়। কোষ গহ্বরের চারিপাশে ঘূর্ণায়মান সাইটোপ্লাজমকে বলা হয় থাকে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল, ঠিক আছে? আর প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কিন্তু এই অবস্থায় থাকে না, এই অবস্থায় তার নাম কিন্তু দেব হচ্ছে রোটেটরি প্রাইমর্ডিয়াল ইউট্রিকল, ঠিক আছে? আর এটার নাম হচ্ছে সার্কুলেটরি প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। সার্কুলেটরি আর নাম দেওয়া হয় না, কারণ প্রকৃতপক্ষে নাম হয়ে যায় প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। তাহলে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল সংজ্ঞা বলার সময় সবসময় কিন্তু বলতে হবে একটি কোষ গহ্বরের চারিপাশে ঘূর্ণায়মান সাইটোপ্লাজমের যে আবরণ বা ঘূর্ণনের ফলে উৎপন্ন আবরণ তাকে বলা হয় প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। মানে দেখতে লাগে এটা আবরণ আছে, কিন্তু বাস্তবে আবরণ নাই, এটা প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলে ডাকা হয়। আশা করি বুঝতে পেরেছিস? তাহলে এই যে কোষ গহ্বর, কোষ গহ্বরের মধ্যে কি থাকে? উদ্ভিদ যত রকম নিজের শরীরে টক্সিক এলিমেন্ট তৈরি করছে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবে, বিভিন্ন ধরনের কাজ হচ্ছে। উদ্ভিদের শ্বসন ক্রিয়া হচ্ছে, উদ্ভিদের মধ্যে অনেক ধরনের মিথস্ক্রিয়া সম্পূর্ণ হয়, উদ্ভিদের কেমিক্যাল কম্পাউন্ড দেখা গেল অটোফ্যাগি বা হেটারোফ্যাগি করছে। এই অবস্থায় উৎপন্ন যে টক্সিক এলিমেন্ট, যেটা উদ্ভিদের পক্ষে ক্ষতিকারক, আমাদের পক্ষে নয় কিন্তু কম ক্ষতিকারক, সেইগুলো এই ভ্যাকুয়ালের মধ্যে এসে সঞ্চিত হয়। তৈলবিন্দু, স্টার্চ পার্টিকেল, এগুলো বেশি মাত্রায় সঞ্চিত হয়ে থাকে। কিছু ধরনের জেনেটিক ম্যাটেরিয়ালের ভেঙে থাকা অংশ বা রাসায়নিক বিক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এরকম কোনো অংশ, বা অর্গাস্টিক এলিমেন্ট মানে তোর ধাতব অধাতব উপাদান কেমিক্যাল রিঅ্যাকশন করার পর যেটা আর কোনো কাজে লাগছে না, অর্গাস্টিক এলিমেন্ট, সেইগুলো এসে এখানে জমা হচ্ছে, অর্গাস্টিক এলিমেন্ট বলা হয় থাকে, ঠিক আছে? সেই এলিমেন্টগুলো এখানে জমা হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে এই জিনিসটা একটা সময় কোষের একদম বাইরের দিকে হয়ে এক্সোসাইটোসিস পদ্ধতিতে কোষ থেকে বাইরে বেরিয়ে যায়। স্যার ওগুলো কি অভিস্রবণ ব্যাপন প্রক্রিয়া ভেতরে? অবশ্যই সব সময় ভ্যাকুয়ালের মধ্যে ঢোকার সময় অভিস্রবণ বা ব্যাপন প্রক্রিয়া সম্পূর্ণ হয়। যখন দুটো প্রক্রিয়াকে একসঙ্গে বলবো তখন বলবো শ্বসন প্রক্রিয়া, ঠিক আছে? ক্লিয়ার? তো এই হচ্ছে